2010 টিপটিপ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমাদের বাড়িতে ব্যাচেলর ভাড়া দেওয়া হয়। শুধু দোতলায় একটি ফ্ল্যাট নিয়ে আমি, আব্বু এবং আম্মু থাকি। সেদিন সরকারি ছুটি এবং গরমের ছুটি থাকায় আমাদের বাড়ির সকল ভাড়াটিয়ারা তাদের নিজ নিজ বাসায় চলে যায় এবং আমার আম্মু ও আব্বু একটি বিশেষ কারণে দুদিনের জন্য চলে যায় গ্রামে। বুঝতেই পারছেন রাসেল ভাই, সম্পূর্ণ বাড়িটিতে আমি সম্পূর্ণ একা এবং আমি ছাড়া একটি মানুষও নেই। সেদিন আব্বু আম্মু না থাকায় একটু রাত করেই বাসায় ফিরি। গোটা বাড়িতে নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছিল, তাই আমার দুই বন্ধু ইয়াসিনকে ফোন করে বললাম রাতে আমার সাথে থাকার জন্য। তখন ইয়াসিন আমাকে বলল যে ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, তাই তার জানাজার নামাজ শেষ করে আসতে একটু দেরি হতে পারে। যাই হোক, ইয়াসিনের জন্য অপেক্ষা করতে করতে রাতের খাবার গরম করার জন্য আমি রান্নাঘরে যাই এবং এক এক করে খাবারগুলি গরম করি। রাত তখন আনুমানিক 11টা কি 11:30 হবে। সব কাজ কমপ্লিট করে খেতে বসবো, ঠিক এই সময় ইলেকট্রিসিটি চলে যায়। রান্নাঘরের সবকটি জানালা খোলা, হাতের কাছে কোনো চার্জার লাইটার নেই, সেলফোনটাও আবার অন্য রুমে। জানালা থেকে আসা হালকা চাঁদের আলোয় সম্পূর্ণ ঘরটা যেন ঝাপসা অন্ধকারে ঢাকা। কিছুই বুঝতে পারছিলাম না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বন্ধুটা এসে বলবে নাইন দরজা খোল। হঠাৎ আমার চোখ পড়ল রান্নাঘরের কোনায়, যেখানে সম্পূর্ণ ফাঁকা ছিল। রাসেল ভাই, এখনো সেই দৃশ্যটা আমার চোখে ভাসছে। আমি দেখলাম কেউ একজন হাঁটু গেড়ে মাথা কুঁজো করে বসে আছে। সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু বুঝতে পারছিলাম সে কালো রঙের কিছু একটা পরা। তখন একটি মৃদু ভয় আমাকে ঘিরে ফেললো চারিদিক থেকে। আমি মনে করছিলাম প্রচন্ড ভয়ের কারণে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে আমার। কি করব বুঝতে পারছিলাম না। অনেক সাহস করে একটা কাশি দিলাম, ভাবলাম এটা যাই হোক না কেন হয়তো চলে যাবে। তা না, আমার যদি হ্যালুসিনেশন হয়ে থাকে সেটা দূর হবে, অর্থাৎ যেটা দেখছি সেটা চলে যাবে সেটা না, হ্যালুসিনেশনটা কেটে যাবে সেটা ভেবেই কাশিটা দেয়া। কিন্তু রাসেল ভাই, ভুলটা করলাম তখনই। কাশি দেওয়া মাত্রই সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। মনে হচ্ছিল সে আমার উপর ভীষণ রাগ। এই বুঝি উঠে এসে গলা চেপে ধরবে আমার। প্রায় 8 কি 10 সেকেন্ড পর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই ঘর থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু আমি না পারছিলাম হাঁটতে, না পারছিলাম দৌড়াতে। ভয়ে সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আমার। অনেক সাহস করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি ওই ঘর থেকে বেরিয়ে চিন্তা করলাম পুরো বাড়ি থেকেই বেরিয়ে যাব, কিন্তু আমি কিছুতেই মেইন দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি যত চেষ্টা করছিলাম মেইন দরজার কাছে যেতে, আমি ততবারই ঘুরে ফিরে সেই রান্নাঘরটাতে এসে পড়ছিলাম। সেখানে তখন পর্যন্ত সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। রাসেল ভাই, 3-4 বার ঘোরাঘুরি করার পরও আমি অনেক চেষ্টা করেও মেইন দরজাটা কিছুতেই খুলতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভীষণ চিৎকার করা সত্ত্বেও হয়তো গলা দিয়ে একটি স্বরও বের হয়নি। নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়েছিলাম ভয়ানক সেই ঘরটার মধ্যে। ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার কি করা উচিত, বা কেন আমি সেন্সলেস হচ্ছি না। হঠাৎ কি যেন বলে উঠল, নাইম দরজা খোল। তারপর সব যেন নর্মাল হয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলেই দেখি আমার ফ্রেন্ড ইয়াসিন। তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষটা আমি। যাই হোক, তারপর অনেক ওকে নিয়ে চলে গেলাম বাসায়। বাইরে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি বাসায় ঢুকিনি এবং আমার বন্ধুকে কিছুই বলিনি, কারণ বললে সে হয়তো দিন রাতে ও আমার সাথে থাকতে ভয় করে। সেদিনের পর থেকে কয়েকদিন ভীষণ জ্বরে ভুগতে হয়েছিল। তারপর থেকে ভাই আমি একদম horror with Ramik Sarkar.